বেগম জাহান সিজন 2 লিখেছেন চারুলতা, যেটি ছদ্মনাম, পর্ব 5। সকালে নরম রোদ এসে মুখে পড়তেই চোখ কুঁচকে উঠল প্রান্তিক। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতে যেতেই দেখল শ্রেয়ান ওর পেটের উপর এক পা তুলে মুখ হা করে আরামে ঘুমিয়ে আছে। প্রান্তিক গায়ের উপর থেকে ওর পাটা সরিয়ে উঠে ধীরে ধীরে রুমের বাইরে বেরিয়ে এলো। আলগোছে তার দৃষ্টি গেল অপর পাশের বদ্ধ রুমটায়। প্রান্তিক খুব ভালো করেই জানে এই রুমটা প্রিয়তার। আনমনে হাঁটতে হাঁটতে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। মাঝারি আকারের রুমটা পরিপাটি করে সাজানো থাকলেও চারিদিকে অজস্র মেয়েলে জিনিসে ভরপুর। রুমের দক্ষিণ দিকে প্রিয়তার ছোটবেলার বেশ কিছু ছবি। কোনোটাতে বালক সীমান্তের কোলে ছোট্ট প্রিয়তা, তো কোনোটায় সে শ্রেয়ানের কাঁধে চেপে বসেছে। ওদের তিনজনের এমন ছবি দেখে হেসে ফেলল সে। অতঃপর কিশোরী প্রিয়তার ছবি দেখে ধীরে ধীরে তার চোখ দুটো ভাবুক হয়ে উঠল। অনেকগুলো বছর হয়েছে সে প্রিয়তাকে দেখেনি। দুপাশে মোটা বিনুনি করা সে বাচ্চা মেয়েটা এখন দেখতে কেমন হয়েছে কে জানে। শেষবার কথা হয়েছিল তার জয়নিংয়ের আগের রাতে। মেয়েটা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কান্নার দমকে ঠিক করে কিছু বলতেই পারেনি। সেদিন কি বলতে চেয়েছিল প্রিয়তা? কথাটা ভাবতে ভাবতে প্রান্তিক রুমের বাইরে বেরিয়ে এলো। তখনই বেখেয়ালে আসার সময় মন্তাসার সাথে ধাক্কা লেগে গেল তার। মন্তাসা ঝটপট দেয়াল ধরে নিজেকে সামলে নিয়ে চোখ মুখ কুচকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলল, এই খাটাস, চোখ কোন দিকে থাকে তোর? দেখে চলতে পারিস না নাকি? তুই তো গোবরে পোকার মতো উড়ে এসে গায়ের উপর পড়লি, শাকচুন্নি। সকাল সকাল তোদের মেট্রো চালু হয়ে গেল, তা আরেক বাদর কই? মন, তোকে না ডাকতে পাঠালাম? এই তো যাচ্ছি মামুনি, মাঝ রাস্তায় ঝামেলা জুটে গেল তাই। বলতে বলতে প্রান্তিকের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচালো মুনতাসা। প্রান্তিক নিজেও ওকে থাপ্পড়ের ভঙ্গিতে হাত উঁচু করে অতঃপর সামিরার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, স্যামি কোথায় মামুনি? তৈরি হচ্ছে, তোরাও জলদি রেডি হয়ে নে, ডাইনিং টেবিলে আয়। সামিরা চলে যেতেই প্রান্তিক নিজেও ওর পিছু পিছু এগিয়ে গেল। গরম গরম ফুলকো লুচির সাথে নতুন আলুর দম, ফুলকপির তরকারি, ঝাল ঝাল চিকেন কষা আর ক্ষীরের পায়েস দেখে আয়ুষের জিভে জল এসে গেল। বুক ভরে খাবারের গ্রান নিয়ে প্রফুল্ল কণ্ঠে সে বলল, আহ, দারুণ হয়েছে। অ্যানিভার্সারির সকালটা যে এত স্পেশাল হবে আগে জানলে তো রোজ রোজ। রোজ রোজ কি আঙ্কেল, প্রতিদিন কি বিয়ে করতে নাকি? প্রান্তিকের কথাই হো হো করে হেসে উঠল আয়ুষ। তারপর ওর পিঠ চাপড়ে হাসি মুখে বলল, ধুর বেটা, রোজ রোজ বিয়ে করলে তোদের আন্টিকে আমাকে আস্ত রাখতো? বুঝলি, বিয়ের আগে ছিল একটা শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, আর এখন হয়েছে প্রলয়ঙ্কারী। হা হা হা। দুজনে মিলে কি ফিসফিস করছো শুনি? উত্তরে প্রান্তিক আয়ুষ দুদিকে মাথা নেড়ে চুপচাপ খেতে শুরু করলো। বিছানার কিনারায় কুণ্ডলি পাকিয়ে মুখ হা করে বেঘরে ঘুমাচ্ছে শ্রেয়ান। রুমে থেকে প্রথমে ওকে জোরে ডাকতে গিয়ে কি মনে হতে পা টিপে টিপে ওর মাথার কাছে এসে বসলো মন। এরপর মুখের উপর ঝুঁকে পড়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখনই নড়ে চড়ে উঠল শ্রেয়ান। গায়ে থাকা চাদরটা সরে ওর উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে লজ্জায় মুনতাসা বিড়বিড় করে বলল, উফ, ছেলেটা আমাকে একটুও শান্তি দেয় না। এই শ্রেয়ান, শ্রেয়ান, ওঠ জলদি, ওঠ। শেষের কথাগুলো চেঁচিয়ে বলতেই ধরফর করে উঠল শ্রেয়ান। মন ওকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চেঁচিয়ে বলল, জলদি ফ্রেশ হয়ে নিচে আয়, একদম লেট করবি না, চল ওঠ। বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল মন। শ্রেয়ান বিরক্ত ভঙ্গিতে মাথা চুলকে পাশের বালিশটা দরজার দিকে ছুঁড়ে ফেলে বিড়বিড় করে বলল, রাক্ষসী একটা। ডাইনিং টেবিলে সবাই সকালের নাস্তায় মনোযোগী হয়ে উঠেছে। তখন গটগট পায়ে জুতোর শব্দ তুলে ওপর থেকে পরিপাটি হয়ে নেমে এসে বসল সীমান্ত। ওর গম্ভীর মুখ দেখে আয়ুষের হাসিটা নেভে গেল। সীমান্ত মাথা নিচু করে ব্রেডে বাটার লাগাতে লাগাতে প্রান্তিকের উদ্দেশ্যে বলল, ঠিক 9:30টায় একটা ইমার্জেন্সি মিটিং আছে, তোরা কিন্তু লেট করবি না। প্রান্তিক কেবল খেতে খেতে ঘাড় কাত করে সম্মতি দিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। এদিকে মন নিজেও এসে যেই ওদের সাথে বসে প্লেট সাজিয়ে নিয়ে বসেছে, অমনি ওর চুলগুলো পেছন থেকে টেনে দিয়ে সীমান্তের পাশে এসে ধপ করে বসল শ্রেয়ান। এরপর সীমান্তের প্লেটে রাখা বাটার মাখানো ব্রেডটা তুলে কামড় বসিয়ে প্রান্তিকের দুধের গ্লাসটা টেনে নিল। ওর এমন খামখেয়ালিপনা দেখে রেগে গেল সামিরা। শ্রেয়ান, এসব কি হচ্ছে? দিনে দিনে একটা বাদর তৈরি হচ্ছিস তুই। আরে মা, শেয়ারিং কেয়ারিং করে না চললে হয় বলো? চুপ কর, এত অধপতন হয়েছে যে টেবিল ম্যানার্স অব্দি ভুলে গেছিস। থাক, খেতে দাও না মীরা মা, এমনিতেও আজ ওদের লম্বা শিডিউল, লখনৌ থেকে চিফ আসছেন যে। বলতে বলতে হাতের ব্রেডটাও বাটার মাখিয়ে শ্রেয়ানের প্লেটে তুলে দিল সীমান্ত।
কিন্তু শ্রেয়ান অবাক চোখে তাকিয়ে এবার প্রান্তিকের দিকে তাকাতেই সেও চোখের ইশারায় সম্মতি দিল। শ্রেয়ান গলার খাবারটা কোনো রকম গিলে ঠকঠক করে জল খেয়ে তিক্ত কণ্ঠে বলল, ওই জল্লাদটা আবার কি করতে আসছে ভাই? সে তো এলেই দেখতে পাবি। খেতে খেতে মাথা নিচু করে কথাটা বলল মন, যদিও মনে মনে সেও খানিকটা চিন্তিত। তখনই প্রান্তিক বলে উঠল, আরে ওসব ছাড়, আজকে ফিরে জয়নিংয়ের আগে আমি একবার বাড়িতে যাব। জানো মামুনি, ইউকে থেকে আমার মাস্তুতো ভাই প্রথমবারের মতো ইন্ডিয়া আসবে। আসলে ওর জন্যই বাড়ি যাওয়া। ও মা, তাই? এ তো খুব ভালো কথা। আমিও ভাবছিলাম তোদের বলবো। খুব ভালো হবে, ঘুরে আয় বরং। মন, তুই বাড়ি যাবি না? কথাটা শুনে খাওয়া বন্ধ হয়ে গেল মুনতাসার। হাসি খুশি পরিবেশটা মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। কথায় কথায় বাড়ি যাওয়ার কথাটা বলে ফেলেছে সামিরা, নিজেও বুঝতে পারেনি। সবাইকে চুপ দেখে সীমান্ত স্পষ্ট কণ্ঠে বলল, মন কোথাও যাবে না মিরামা, তুমি? না স্যামি, আমিও এবারে বাড়ি যাব। পাপাকে অনেকদিন দেখি না, আমি যাব। কিন্তু মন, প্লিজ প্রাণ। ঠিক আছে, কিন্তু আমিও যাব তোর সাথে। না শ্রেয়ান, কোনো দরকার নেই। ওই লোকটা যদি তোকে... কিচ্ছু হবে না, তোরা এত টেনশন করছিস কেন গাধার দল? এখন আমি সেই দুর্বল ভীতু মেয়েটি নই, আমি ঠিক পারবো। সীমান্ত তবুও অপ্রসন্ন দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে আছে দেখে সে মুচকি হেসে বলল, আরে বাবা, আমাকে কি তোদের বাচ্চা মনে হয়? আঙ্কেল, তুমি এদের কিছু বলো না প্লিজ। আয়ুষ এতক্ষণ স্নেহের দৃষ্টিতে ওর দিকেই তাকিয়েছিল। এই অভাগা মেয়েটিকে দেখলে তার সামনে নিজের জীবনের ছবি ভেসে ওঠে। সে মুনতাসার মাথায় হাত বুলিয়ে আশ্বাসে সুরে বলল, আমি কেবল এইটুকুই বলতে পারি যে এটাও তোর একটা পরিবার। যতদিন আমরা বেঁচে আছি তুই নিজেকে একা ভাববি না। অত্যাধিক প্রাপ্তিতে মুনতাসার চোখ দুটো ছলছল করে উঠল। সকলের মনটা ভার হয়ে উঠতেই সামিরা তাড়া দিয়ে বলল, নাও নাও, অনেক হয়েছে বাপ্পিটির আহ্লাদ, এখন জলদি খেয়ে নে তোমা, খাবার যে ঠান্ডা হয়ে গেল। আচ্ছা স্যামি, তুমি কালকে মাকে অ্যানিভার্সারি গিফট দিলি, কিন্তু বাবাকে দিলি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, আমার গিফট কোথায় গেল? তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ গিফট আছে মামা, রুমে গিয়ে দেখো, দেখবে জিনিসটা তোমার খুব উপকারে আসবে। খাওয়া শেষে উঠতে উঠতে নির্লিপ্ত ভঙ্গিতে কথাগুলো বলল সীমান্ত। আয়ুষের উচ্চক দৃষ্টিতে খুশির ঝিলিক বয়ে গেল। সে ঝটপট উঠে এটো হাতের আঙ্গুল চাটতে চাটতে রুমের দিকে গেল। রুমে এসে এদিক ওদিক তাকাতেই বিছানায় একটা ছোট্ট ব্যাগ দেখতে পেল। অতঃপর ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এলো কালচে পদার্থের একটা ছোট্ট কাচের কসমেটিক জার। আয়ুষ ব্রুকোচকে জারের ওপর হিন্দিতে লেখা শিলাজিৎ শব্দটা পড়তেই হতভম্ব হয়ে গেল। হাত থেকে ব্যাগটা পড়ে গিয়ে একটা চিরকুট বেরিয়ে আসতেই মেঝে থেকে সেটা তুলে পড়া শুরু করলো আয়ুষ। সরি মামা, এর চেয়ে ভালো উপহার তোমার জন্য আর পেলাম না। তোমার সব দুর্বলতা কাটাতে এই এক ফাইলে যথেষ্ট। শোনো, আমার আরও অনেকগুলো ভাই বোন চাই। পরের অ্যানিভার্সারিতে কিন্তু সুখবরটা দিও। আর হ্যাঁ, থ্যাঙ্কস বলতে হবে না, ইটস মাই প্লেজার। দুচোখ বন্ধ করেও আয়ুষ যেন কল্পনায় সীমান্তের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির ছবিটা দেখতে পেল। তৎক্ষণাৎ রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এসে সীমান্তকে না দেখে সামিরার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, কোথায় তোমার সে আদরের লাডলা, কোথায়? কি হয়েছে? সমত কে বলে বেরিয়ে গেল? কি হয়েছে বাবা, তুমি হঠাৎ রেগে গেলে কেন? আর তোমার হাতে ওটা কি দেখি, কি গিফট দিয়েছে স্যামি? আয়ুষ ঝটপট হাতে থাকা ব্যাগটা আড়াল করে রাগ দেখিয়ে বলল, বলবো না বলেই রুমে ফিরে গেল। ওর যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল বাকি চারজন। স্যামি বাবাকে কি গিফট দিতে পারে বলতো? ঠিক বুঝলাম না। সেটা পরেও জানা যাবে, এখন জলদি চল বলদ। এমন বিশেষ সম্বোধন শুনে ফিক করে হেসে উঠল প্রান্তিক। লিফটের ভেতর এখন কেবল তারা তিনজন। শ্রেয়ান যেই মুনতাসার উদ্দেশ্যে হুঙ্কার ছুটতে যাবে অমনি লিফটের দরজাটা খুলে গেল। লিফটের থেকে বেরিয়ে তারা দ্রুত পায়ে কনফারেন্স রুমে গিয়ে ঢুকল। অতঃপর সেখানে গিয়ে অভ্যস্ত হাতে সম্মান জানালো তাদের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রী রামেশ্বর কৃষ্ণমূর্তির উদ্দেশ্যে। তিনি কিছুটা নীরবেই মাথা ঝুঁকিয়ে ওদের প্রতিউত্তর জানালে প্রান্তিক আর চোখে একবার সীমান্তের ফাঁকা চেয়ারটায় দেখে ভ্রুকুচকে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। রামেশ্বর কৃষ্ণমূর্তির বাম পাশে বসে আছেন তাদের আর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জয়দেব শেট্টি, গোবিন্দ পাকরাশি, অবিরাম শর্মা এবং তানিয়া মিশ্রা। সবার দিকে এক পলক তাকিয়ে জয়দেববাবু খানিকটা হাসার চেষ্টা করে বললেন, ওয়েল, সব লোক তো মौजूद है, তো মিটিং শুরু করতে হে চিফ। আভি নেহি। ধীর স্বরে শব্দ দুটো বলে ঘরের দিকে তাকালেন রামেশ্বরবাবু।
9:30 বাজতে এখনও 3 মিনিট বাকি। রমেশ্বরবাবু দু হাত ভাঁজ করে কিছু ভাবতে লাগলেন। এদিকে জয়দেব বাবু আর অবিরাম বাবু একে অপরের মুখ চাওয়াচাই করে খানিকটা দমে গেলেন। ঘড়ির কাঁটা 30-এর ঘরে যেই ছুঁয়েছে, ঠিক এমন সময় শব্দ করে সীমান্তকে রুমে প্রবেশ করতে দেখা গেল। সে সেই স্বভাব সুলভ ভঙ্গিতে রমেশ্বরবাবুকে স্যালুট জানালো। তারপরে অবিরাম খানিকটা তেজে দীপ্ত কণ্ঠে বলল, হোয়াট ননসেন্স এ স্যার, আপ क्या চিফ तेरे लिए ওয়েট करेगा? সীমান্ত ওর কথাটা বিন্দুমাত্র গ্রাহ্য না করে মাথা নিচু করে মাথার ক্যাপটা খুলে সমুন্নত ভঙ্গিতে বলল, সরি চিফ, লেকিন আপ জলদি আ গায়ে, আপকি গলতি। এক পর্যায়ে সকলেই অবাক চোখে তাকালো। রমেশ্বরবাবু চোখ দুটো ছোট ছোট করে সীমান্তের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে অতঃপর শব্দ করে হেসে উঠলেন। সীমান্তের কাঁধে আলতো চাপড় মেরে তিনি এগিয়ে যেতে যেতে হাসি মুখে বললেন, वेल तुम्हारे खातिर एक गलती तो मंजूर है मेरे शेर। आफ्टर ऑल तुमने हमारी शान को और ऊंचा कर दिया। आई एम प्राउड ऑफ यू माई बॉय। বলতে বলতে নিজেদের আসনে এসে বসলেন সবাই। রমেশ্বরবাবু সকলের দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, বন্ধুগণ, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছি তা কেবল সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে না, বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ। 6 মাস পরে জাতীয় নির্বাচন। এখন দেশের হাজার হাজার কোটি ব্ল্যাক মানি হোয়াইট হয়ে দেশে ঢুকছে। ব্যাপারটা আসলে ডিরেক্টলি সেটা নিয়ে নয়। এবারের ইলেকশনের মূল আকর্ষণ হলো, বলেই তিনি সামনের স্ক্রিনে তাকালেন। অতঃপর মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন রুমের প্রজেক্টরে ভেসে উঠল এক মধ্যবয়সী ভদ্রলোকের মুখশ্রী। চশমার আড়ালে তার পাথুরে দুচোখের ধুরন্তর দৃষ্টিতে নিবদ্ধ হলো একজোড়া ধূসর চোখে শানিত দৃষ্টি। কানে পৌঁছল রমেশ্বর বাবুর গমগমে শব্দমালা, ইনায়াত মেহতা সিদ্দিকী, যার অলিখিত শাসন চলছে পুরো উত্তর জুড়ে। এই লোকটার জেতার উপর নির্ভর করছে পুরো কাশ্মীরের ভবিষ্যৎ। দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নেই যা সে করতে পারে না। এরকম অসৎ মানুষের হাতে কিছুতেই ক্ষমতা যেতে দেওয়া যাবে না। তাই তোমাদের পরবর্তী মিশন হবে সিদ্দিকের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করা, যেন ইলেকশনের আগেই ওকে রেড লিস্টেড করানো যায়। বাট চিফ, এটা তো কাশ্মীর পুলিশও করতে পারে। এরকম ইজি কাজে না আভি, কাজটা মোটেই ইজি নয়। প্রশাসন ওর সাথে কতটা জড়িয়ে আছে আমাদের ধারণায় নেই। বলতে পারে ভেতর ভেতরে ও নিজে একটা সরকার গঠন করে ফেলেছে। এই যে বলতে বলতে একবার স্ক্রিনে ভেসে উঠল একটা বিলাসবহুল মহলের ছবি। ছবিটা দেখে মনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। এদিকে রামেশ্বর বাবু আবার বলতে শুরু করলেন, শ্রীনগরের মূল শহর থেকে দূরে টিলার উপর অবস্থিত 328 বর্গমাইলের এই নূরমহল সিদ্দিকের তৈরি একটা নিজস্ব দুর্গ। বাড়ির 24 ঘন্টা ওর পোষা বিশেষ বাহিনী আর উন্নত অস্ত্রে সজ্জিত থাকে। ওর এই বাংকার ভেদ করা এত সহজ না। চিফ, সরি টু ইন্টারেপ্ট, কিন্তু আমরা একটা মেয়েকে দাওয়ার গ্রাম থেকে রেস্কিউ করে আমি এই বাড়িতেই পৌঁছে দিয়েছিলাম। এই খবরটা আমি জানি মুন। আচ্ছা, মেয়েটা কে ছিল, এনি আইডিয়া? মুন্তাসা এবার দুদিকে মাথা নেড়ে না বুঝিয়ে চুপ করে রইল। তখনই শ্রেয়ান ছটফট করে বলে উঠল, কিন্তু চিফ, আমরা তো এর আগে ওখানে গিয়ে মেজর খানকে একটা ফাইল এনে দিয়েছি। মানে সীমান্ত সারি তো গেছিল ওটা আনতে। রাইট, প্রথমবার তুমি একটা ঠিক কথা বলেছ শ্রেয়ান। রমেশ্বর বাবুর এই কথায় সিরিয়াস মুহূর্তেও মুন্তাসার হাসি পেয়ে গেল। ওদিকে প্রান্তিক কোনো রকম গম্ভীর হয়ে হাসি চেপে রেখেছে। শ্রেয়ান একই সাথে প্রশংসা আর খোঁচা পেয়ে লজ্জায় লাল হয়ে গেল। রমেশ্বর বাবু সীমান্তের দিকে এক পলক তাকিয়ে আবারও দুহাত নেড়ে বলতে লাগলেন, খানের কথায় তোমাদের সেদিন ওখানে পাঠানোর প্ল্যানটা মূলত আমারই ছিল। খবর মাফিক তখন ওখানে সিকিউরিটি তেমন ছিল না। তাছাড়া আমি চাচ্ছিলাম মিশনের আগে তোমরা ওখানকার পরিবেশটা এক ঝলক দেখে এসো। সীমান্ত এতক্ষণ স্ক্রিনের দিক থেকে চোখ সরিয়ে রমেশ্বর বাবুর দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। রমেশ্বর বাবু সীমান্তের কাঁধে আলতো চাপড় মেরে বলে উঠলেন, আমি চাই এই মিশনটা তুমি লিড করো। তোমার সুবিধা মতো একটা টিম গঠন করো। সব রকম সহযোগিতায় আমি আছি দেশের নিরাপত্তার স্বার্থে। এই চিফ, আমার মনে হয় আবিরাম এই কাজের জন্য বেশি যোগ্য হবে। রমেশ্বর বাবুর কথার মাঝে নিজের প্রস্তাবটা রাখলেন জয়দেব বাবু। রমেশ্বর বাবু ওনার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, কিন্তু আমি জানি এই কাজটা রয়ের থেকে ভালো আর কেউ করতে পারবে না। এক পর্যায়ে সকলেই অবাক হয়ে রমেশ্বর বাবুর দিকে তাকালে উনি উঠে গিয়ে প্রজেক্টর সামনে দাঁড়ালেন। স্ক্রিনে এখন ফুটে উঠেছে পুলিশ ইউনিফর্ম পরিহিত এক পুরুষের প্রতিচ্ছবি। ছবিটা দেখে সীমান্ত চোখ দুটো বন্ধ করে আবারও তাকালো। এদিকে রমেশ্বর বাবু সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, 28 বছর আগে সিদ্দিকের করা একাধিক বিস্ফোরণে অসংখ্য সাধারণ মানুষ, নিরাপত্তাকর্মী মারা যায়।
হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। সেই মামলার তদন্তে সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে ব্রুটলি খুন হয়ে দিল্লি ইন্সপেক্টর ফারদিন শেখ, সেই সাথে তার স্ত্রী আর অনাগত সন্তানও সিদ্দিকীর জুলুমের শিকার হয়। তোমরা অনেকেই হয়তো জানো না, সেই সন্তান কিন্তু এখন আমাদের মধ্যেই আছে। এইটুকু বলে সকলের দিকে এক পলক দেখে নিলেন রমেশ্বরবাবু। সবার কৌতূহলী দৃষ্টি পরখ করে তিনি সীমান্তের দিকে তাকিয়ে বললেন, 15 মার্চে সেই যুদ্ধক্ষেত্রে জন্ম নেওয়া ইন্সপেক্টর ফারদিন শেখ এবং সীমান্তিনী রায়চৌধুরীর একমাত্র সন্তান, বর্তমানে আমাদের এনএসজির সবচেয়ে সাহসী ডেডিকেটেড কমান্ডার মেজর সীমান্ত রায়চৌধুরী। আমি তো ভাবতেই পারছি না, আমাদের সোমু তোমাকে শিলাজিৎ। বলতে বলতে হাসিতে সোফায় গড়িয়ে পড়ল সামিরা। আয়ুষ হাতে থাকা কাচের জারটা থপ করে টি টেবিলের ওপর রেখে দাঁতে দাঁত চেপে বলল, তুই হাসছিস মীরাবাই? তোর আদরেই ওর এত বার বেড়েছে। বেটা আমাকে কিনা শিলাজিৎ ধরিয়ে দেয়, বলে কিনা আমি দুর্বল। এক ফাইলে যথেষ্ট। ইটস মাই প্লেজার। ওরে ওসব হারবাল ফারবাল এই আয়ুষ চ্যাটার্জির লাগে না। আমি তোকে হাজার পূর্বের আশীর্বাদ দিনই এখন আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দুদিনের ছোকরা। এই সব তোর জন্য। তুই জোর করে দুটোতে ফুল স্টপ মেরেছিস। ইস, লজ্জায় আমার কান কাটা যাচ্ছে। বলি ভর সন্ধ্যায় এ কী শুরু করলে? আশেপাশের মানুষজন শুনতে পাবে যে। পাক, সারা দুনিয়া জানুক আজ আমি কি? সামিরা কৌতূহলী দৃষ্টিতে উপেক্ষা করে ওকে ঝটপট দুহাতে কোলে তুলে নিয়ে রুমের দিকে যেতে যেতে আয়ুষ গলা ছেড়ে বলল, আজ আমি প্রমাণ করেই ছাড়বো আমি এখনো লম্বা রেসের ঘোড়া। আরে আরে ছেড়ে দাও। হা হা হা, আজ আমার হাত থেকে তোর রেহাই নেই সুন্দরী। আজ আমি তোর বস্ত্রহরণ করব। হা হা হা। পর্ব 6। তোর বাবা খুন হয়েছিল? ও গড, অনেক বছর আগে এরকম একটা কেসের আর্টিকেল পড়েছিলাম, কিন্তু সেটা ফারদিন আঙ্কে ছিল। বুঝতেই পারিনি। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বিস্ময়ের স্বরে কথাগুলো বলল মুনতাসা। কিন্তু সীমান্ত একই রকম ভাবে চেয়ারে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে চুপ করে রইল। অতঃপর কেবিনের বদ্ধ দরজার আড়ালে পুরো রুমটা থমথমে হয়ে উঠল। চারজনের ভেতরেই একটা বিষাদ ছায়া নেমে এসেছে। নিচের ঠোঁটে চেপে আনমনে কিছু ভাবতে ভাবতে প্রান্তিক সন্দিহান কণ্ঠে বলল, তুই সবটা জানতিস তাই না স্যামি? ছোট্ট একটা শব্দ ব্যবহার করে আবারও চুপ হয়ে গেল সীমান্ত। শ্রেয়ানোর সামনে এসে কাঁধে হাত রেখে নরম সুরে বলল, ভাই। চোখ মেলে সিয়ানের আবেগ মাখা মলিন মুখটা দেখে মৃদু হাসল সীমান্ত। ওর হাতে আলতো চাপ দিয়ে আশ্বস্ত স্বরে বলল, ডোন্ট গেট সো ইমোশনাল স্টুপিড, আই এম ওকে। মুখে কথাগুলো বললেও ওর মনের অবস্থা বুঝতে তিনজনের কারো বাকি নেই। মন হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলল, কিন্তু তুই এসব কিভাবে জানলি? মামা বলেছি। কি? বাবা বলেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, খুলে বলতো। অতঃপর সীমান্ত একে একে সেদিন রাতে ফাইল আনতে গিয়ে সিদ্দিকের বাড়িতে ফারদিনের সেই ছবি আর আয়ুষের বলা কথাগুলো খুলে বলল। সব শুনে রাগে গজগজ করতে করতে শ্রেয়ান বলল, ওহ দ্যাট ফাকিং বাস্টার্ড, ইচ্ছে করছে ওকে পিস পিস করে কিমা বানিয়ে কুত্তা দিয়ে খাওয়াই। আমার তো মন চাইছে ওকে শ্যুট করে দিই, তাও লাইভ টেলিকাস্টে। ইটস নট সো ইজি গাইস। যে লোকটা এত কিছু করে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে, তাকে শাস্তি দেওয়া এত সহজ হবে না। কিন্তু হার মানলে তো চলবে না প্রাণ, যেভাবেই হোক ওদেরকে শাস্তি দিতেই হবে। মন্দাসার কথায় নীরবে সম্মতি জানালো সকলে। প্রান্তিক সীমান্তের নিরুত্তাপ মুখের দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে বলল, স্যামি, হোয়াটস দ্য নেক্সট প্ল্যান? উত্তরে সীমান্ত কিছু বলার আগেই কেবিনের দরজায় টোকা পড়ল। সীমান্ত গমগমে স্বরে বলল, কামিন। বলতেই অভিরাম আর তানিয়া ভেতরে প্রবেশ করে সিটে বসে পড়ল। ওদের দেখে ব্রু কুচকে তাকিয়ে রইল প্রান্তিক, মন আর শ্রেয়ান। অভিরাম সোজা সীমান্তের মুখোমুখি বসে বলল, বলে স্যার কিউ বুলায় হে হামে? সীমান্ত ওর দিকে তাকিয়েই সকলের মনের কৌতূহল বুঝে শান্ত কণ্ঠে বলল, অভি আর তানিয়াও এই মিশনে আমাদের সাথে থাকবে। আর ইউ শিওর? না মানে ভেবে বলছিস তো স্যামি? ব্যাস হয়ে গেল, খাল কেটে অ্যানাকোন্ডার সাথে দোস্তি কর। এ লিমিট ক্রস মাত কর। শ্রেয়ানের কথা একরকম খেপে উঠল অভিরাম। অতপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মেজাজি ভঙ্গিতে বলল, লুকে স্যার, মুঝে ये मंजूर नहीं, आई एम नॉट इंटरेस्टेड एनीमोर। বলতে বলতে রুম থেকে যেতে উদ্যত হলে সীমান্ত শীতল কণ্ঠে বলল, তুই বোধহয় কিছু ভুলে যাচ্ছিস অভি। আমি যা বলবো তুই তাই করবি। শর্তটা কিন্তু তেমনই ছিল, ইউ রিমেম্বার?
শর্তের কথাটা মনে হতে মুহূর্তেই অভিরামের মনে হলো তার গালে একটা অদৃশ্য থাপ্পড় পড়ল। শ্রেয়ানের মাথাটা ততক্ষণে চলতে শুরু করেছে। কয়েক মাস আগে তাদের সিক্রেট মিশনের সফলতায় অভিরাম যখন তাচ্ছিল্য করে বলেছিল, এটুকু কাজ করে এভারেস্ট জয় করে ফেলেছিস নাকি, তখন সেই তো অভিকে চ্যালেঞ্জ করে সীমান্তের কাছে জেদ করে এভারেস্ট যাওয়ার প্ল্যানটা করেছিল। অবশ্য এর জন্য তাদের কম কাঠখড় পোড়াতে হয়নি। অভিরামের শর্ত অনুযায়ী এভারেস্ট জয় করেই এসেছে তারা। এবার যা বলবে তাই তো করতে হবে তাকে। অভিরামের ভাবনার মাঝেই ধীরে ধীরে উঠে এসে ওর কাঁধে হাত রেখে বোঝানোর চেষ্টা করে সীমান্ত এবার বলতে শুরু করলো, অভি, নিজেদের মধ্যে আমাদের যে ছোটোখাটো মতবিরোধ আছে সেগুলো আমরা পরেও সলভ করতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমরা একটা টিম। এটা কোনো প্রমোশনের লড়াই না, নিজেকে বেস্ট প্রুভ করার বিবাদ না, বরং দেশের সুরক্ষার স্বার্থে নিজের বেস্টটা দেওয়ার সময় গাইস। কৃষ্ণমূর্তি স্যার এজন্যই আমাদের একসাথে কাজ করতে বলেছেন, কারণ উনি খুব ভালো করেই জানেন শত্রুপক্ষ ঠিক কতটা শক্তিশালী। সেই সাথে তোর পার্সোনাল রিভেঞ্জটাও নিবি, তাই তো? আমার পার্সোনাল রিভেঞ্জের ব্যাপারটা সাইডে রেখে ঠান্ডা মাথায় ভেবে দেখ অভি, তাতেও কিন্তু এই মিশনটা ততটাই গুরুত্বপূর্ণ। আমি জানি তোরা প্রত্যেকে নিজেদের জায়গায় কতটা যোগ্য, কতটা বেস্ট। আমি চাই আমার এই যুদ্ধ তোরা আমার শত্রু নয়, সহযোদ্ধা হয়ে পাশে থাকবি। সীমান্ত কথা শেষ হতেই সকলের অবাক চাহনি দেখতে পেল। অভিরামের দৃষ্টিতেও আগের কাঠিন্যতা নেই। সবার সম্মতি পেয়ে সীমান্ত এবারে বলতে শুরু করলো, সো আওয়ার নেক্সট প্ল্যান ইজ। মাথার উপর উদীয়মান সূর্যের তাপ, ঝকঝকে নীল আকাশ আর জমিনের বুকে বহমান ঝিলামের স্বচ্ছ ধারার দিকে চেয়ে মাঝারি সাইজের আপেল গাছের সাথে ঠেস দিয়ে আনমনে বসে আছে খুশবু। উষ্ণ রোদের আভায় তার মুখটা জলজল করছে। পরনে এখন ঢিলেঢালা ফিরোজা রঙের ফিরান, মাথায় একটা স্কার্ফ আর অল্প কিছু গয়নার মাঝে প্রসাধনীবিহীন মুখে অসীম মলিনতায় ছেয়ে গেছে। বাম হাতে বেখেয়ালে ঘাস ছিঁড়তে ছিঁড়তে সেদিনের উদ্ধারের ঘটনাটা ভাবছে সে। কে ছিল লোকটা তাও মনে নেই। তাছাড়া সেদিন চেয়েও ও বাড়িতে ফোন করে সবটা জানাতে পারেনি খুশবু। জানালে যে নিজের সাথে তার পরিবারের প্রাণগুলোও যাবে, কিন্তু কদিন পর যখন সব জানাজানি হবে তখন কিভাবে সব সামলাবে তাই ভাবছে সে। হঠাৎ একটা কচি কণ্ঠের ডাকে সম্বিত ফিরল তার। দূরে টিলার উপর দাঁড়িয়ে দুহাত নেড়ে ওকেই ডাকছে বিলাল। খুশবু নিরাশ ভঙ্গিতে এগিয়ে এসে দেখল রান্নার চুলার পাশে পিড়িতে বসে আছে বিলকিস। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আটা মাখানো হাতে ধরা খুশবুর ছোট বাটন ফোনটা। খুশবু বিলকিসের কাঁধ চেপে একটা ঝাঁকুনি দিয়ে অস্থির গলায় বলল, আম্মি। ধীরে ধীরে খুশবুর জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বিলকিস যা বলল, ও বাড়ি থেকে তোকে ডেকে পাঠিয়েছে। খুশবু সংশয় ভরা চোখে ফোনটা নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। এখন যাই হয়ে যাক তাকে জবাবদিহি করতেই হবে। গাড়ি থেকে নেমে সুবিশাল দরজার পাশে নেম প্লেটের ওপর সোনালি অক্ষরে আরবি হরফে লেখা নূরমহল। বাড়িটার দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল খুশবু। প্রকাণ্ড দেওয়াল আর বড়সড় গেটের ভেতর ঢুকতেই 3 জন সশস্ত্র রক্ষী ওকে আগাগোড়া পর্যবেক্ষণ করে চোখের ইশারায় ভেতরে যাওয়ার অনুমতি দিল। ওদের হাত থেকে ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনে এগোলো খুশবু। প্রথমে ধবধবে সাদা 3তলা বাড়িটির সামনে বিস্তৃত সবুজ ঘাসে আবৃত ফাঁকা মাঠের মাঝখানে কৃত্রিম জলের ফোয়ারা চোখে পড়ল। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকা 2জন বলবান দেহরক্ষীর দিকে আর চোখে তাকিয়ে খুশবু দ্রুত এগিয়ে গেল ডান দিকে অবস্থিত অপেক্ষাকৃত ছোট দরজার সামনে। এটি মূলত নূরমহলের অন্দরে প্রবেশের পথ। শুধু নারী সদস্যদেরই এদিক দিয়ে যাতায়াতের অনুমতি রয়েছে, কিন্তু এই দরজার মুখেও একজন মহিলা দেহরক্ষীর দেখা মিলল। ছোট ছোট করে কাটা চুল, এবড়ো থেবড়ো ত্বকে নীরব হিংস্রতা। খাকি পোশাক আর গুরুগম্ভীর চেহারার এই মহিলাকে জ্ঞানত কোনোদিন হাসতে দেখেনি খুশবু। তবুও ভদ্রতার সূচক মৃদু হেসে ভেতরে প্রবেশ করল সে। প্যাঁচানো লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই বিশাল ড্রয়িং রুমে একরকম পোশাক পরিহিত কয়েকজন গৃহকর্মীদের দেখা গেল। সবাই নিজের মতো চুপচাপ কাজ করে চলেছে। ওকে আসতে দেখে সকলে এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। বাড়ির পরিবেশ এমন শান্তশিষ্ট দেখে মনে মনে কিছুটা সংশয় নিয়েই খুশবু ডান দিকের বড় ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ পেছন থেকে এলোমেলো পায়ে কেউ ছুটে এসে তার পা দুটো জড়িয়ে ধরতেই থমকে গেল খুশবু। অতঃপর সেদিকে ঘুরে পায়ের কাছে ছোট্ট এক শিশুকন্যাকে দেখে হাসি ফুটে উঠল খুশবুর চোখে মুখে। শিশুটা ওকে দেখে দন্তহীন মুখে হাসতে হাসতে ছোট্ট দুহাত বাড়িয়ে দিতেই ওকে কোলে তুলে নিল খুশবু। রুহাইজা। রুহাইজা শিশুটির নাম ধরে ডাকতে ডাকতে ওর পিছু পিছু ছুটে এলো 22 বছরের এক যুবতী নারী। উজ্জ্বল শ্যামনা বর্ণের ছিপছিপে গরনের নজর করা চেহারা, মুখে কিঞ্চিত সাজের আভা। তার পরনে গাঢ় বাদামি রঙের সালোয়ার স্যুট, মাথায় দোপাট্টা পরা, পিঠে লম্বা বিনুনি। খুশবু তাকে দেখে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাবিজান।
উত্তরে সে মাথা ঝুঁকিয়ে শিশুর রুহাইজাকে নিতে গেলে ছোট্ট রুহাইজা শক্ত করে খুশবুর গলা জড়িয়ে ধরল। খুশবু ওকে পরম যত্নে আগলে নিয়ে উর্দুতে যা বলল, থাক না আমার কাছেই। মেয়েটি দ্বিধান্বিত দৃষ্টিতে তাকিয়ে একইভাবে বলল, ওপরে যাবি? এবার মুখের হাসিটা নিভে গেল খুশবুর। ওকে চুপচাপ দেখে রমণীটি তার উত্তর ঠিকই বুঝল। মুহূর্তে চোখ মুখ শক্ত করে সে রুহাইজাকে জোর করে খুশবুর কোল থেকে কেড়ে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। রুহাইজা তখনও হাত পা ছুড়ে কান্না করতে করতে ফু ফু আ আ আ বলে চলেছে। তার আধো স্বরের অব্যক্ত কথাগুলো বুঝে নীরস ভঙ্গিতে এগিয়ে গেল খুশবু। হতচ্ছাড়া, পিশাচ, নিমক হারাম, হারমাদের গোষ্ঠী, খবিসের রক্ত, ইবলিশের ঘরের খানদানি পাপি। দরজার সামনে এসে দাঁড়াতেই কথাগুলো আরও স্পষ্ট করে শুনতে পেল খুশবু। এদিকে আরও দুজন পরিচারিকা ভীত সন্ত্রস্ত হয়ে দরজার সামনে দাঁড়িয়েছে। তাদের একজনের হাতে ঔষধ, অন্যজন খাবারের ট্রলি ধরে রেখেছে, কিন্তু ভেতরের মানুষটার মেজাজ খারাপ বুঝে কেউ ভেতরে যায়নি। খুশবুকে দেখে মেয়ে দুটো খানিকটা ভরসা পেল। ওদের যেতে বলে ঔষধ আর খাবারের ট্রলি হাতে ভিড়ানো দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে। মুহূর্তেই কড়া একটা আগরবাতির গ্রান তার নাকে এসে লাগলো। দেখলো খোলামেলা কামরায় উঁচু কাঠের পুরনো পালঙ্কে বসে কুটকুট করে লোহার জাতায় সুপারি কাটতে কাটতে নিজেরই প্রয়াত স্বামীর বংশ উদ্ধার করে চলেছেন বৃদ্ধা বেগম জুলেখা সিদ্দিকী। মাথার পাকা চুলগুলো তেলে চকচক করছে। বয়সের ভারে তার কৃষ্ণবর্ণ চামড়া কুচকে এসেছে। কানে ঝুলছে শতাব্দী পুরনো সোনার কানপাশা, গলায় মোটা স্বর্ণের চেইন, দুহাতে সোনার চিকন বালা, পরনে সোনালি পাড়ের সাদা থান, চোখে সোনালি ফ্রেমের ভারী চশমা। খুশবুকে দেখে হাতের কাজটা থামিয়ে এক পলক তাকালেন জুলেখা বেগম। ওনার শান্ত দৃষ্টিতে কিঞ্চিত ক্রোধ দেখে খুশবু প্রথমে সালাম জানিয়ে পালঙ্কের কিনারে এসে দাঁড়ালো। জুলেখা বেগম আবার সুপারি কাটতে কাটতে স্পষ্ট বাংলায় বললেন, কান্দনের স্বর পাইলাম, আমার জাদু শোনায় কান্দে কিসক। জুলেখা বেগম আঞ্চলিক টানের বাংলা খুশবুর কাছে বোধগম্য হলেও বলতে গেলে আটকে আসে। তবুও সে মনে মনে শব্দগুলো গুছিয়ে নিয়ে শান্ত কণ্ঠে বাংলায় বলল, রেহানা ভাবি রুহাইজাকে নিয়ে গেল, লেকিন ও ওর ফুফু আম্মার কাছে যাবে তাই। জুলেখা বেগম কথাটা শুনে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে আবার সুপারি কাটতে লাগলেন। খুশবু বুঝল তিনি একটু আগের রাগ করার কথাটা এখন ভুলে গেছেন। অনেকক্ষণ পর কিছু মনে পড়ার ভঙ্গিতে জুলেখা বেগম বললেন, বিলকিস হন কেমন আছ রে খুশবু? আম্মা? হ, অসুখ সারছে তোর মার? আম্মা বিমার আছে। এ কথা কন বলল দাদি? নূর আমারে সব কইছে। বিলকিসের শরীরটা ভালা না, তাই তো তুই ওরে আগত বাড়িতে পাঠাইয়া দিছস। মায়ের কাছে এনা কয়টা দিন থাকবার চাইছিস? আহ! জুলেখা বেগমের কথাগুলো সব খুশবুর মাথার উপর দিয়ে গেল। সেদিনের দুর্ঘটনার পর নূরের কি হয়েছিল কিছু তো সে জানে না, তবে এতটুকু বুঝতে পেরেছে যে নূর বেশ বহাল তবিয়েতেই ফিরে এসেছে। সেদিনের হামলার কথাও কে জানে না। আর বিলকিসের অসুস্থতার খবর দিয়ে তাকেও সেভ করতে চেয়েছে নূর। বাকিটা ওর সাথে কথা বলে জানতে হবে। মনে মনে খুশবু এসব ভাবনার মাঝে আবার জুলেখা বেগম বলে উঠলেন, কিরে অহন কেমন আছে তোর মায়? হ্যাঁ ঠিক আছে দাদি। বলতে বলতে খুশবু ওনার খাবার আর ঔষধগুলো সামনে সাজিয়ে দিয়ে বেরিয়ে এলো। কিন্তু রুমের বাইরে আসতেই দুজন পরিচারিকার কিছু টুকরো টুকরো কথা তার কানে এলো। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলে প্রথমে মেয়ে দুটো একে অপরের মুখ চাওয়াচাই করে এদিক ওদিক তাকিয়ে সতর্ক স্বরে মহলে চুরি হওয়ার কথাটা বলল। শুনে খুশবুর চোখ কপালে। এত নিরাপত্তা সত্ত্বেও মহলে চুরি করতে পারে, এটা যেন অবিশ্বাস্য ব্যাপার। আরও অদ্ভুত হচ্ছে, চোর কী চুরি করেছে সেটা ওরা বলতে পারে না। এদিকে কথায় কথায় খুশবু নিজের কথাটাই ভুলে গেল। ধোয়া ওঠা গরম কফির শেষ কাপটা সীমান্তের হাতে তুলে দিয়ে নিজের জায়গায় এসে বসল মন। কফির কাপে চুমুক দিয়ে সীমান্ত বলল, প্রাণ শুরু কর। প্রান্তিক মাথা ঝুঁকিয়ে সম্মতি দিয়ে হাতে থাকা কফির কাপটা টেবিলে রেখে প্রজেক্টরের কাছে এগিয়ে গেল। অতঃপর ল্যাপটপে কিছু ফাইল করতেই মেহতাজ সিদ্দিকীর ছবিটা পুনরায় ভেসে উঠল। এরপর ওর ছবির সাথে ভেসে উঠল বিভিন্ন বয়সের আরও কয়েকটা পুরুষের মুখাবয়ব। একটা ছবি বড় করে ফ্রন্টে এনে প্রান্তিক বলতে শুরু করলো, যেমনটা আমরা সবাই জানি, এই হলো ইনায়াত মেহতাজ সিদ্দিকী। বয়স 56, বর্তমানে খাইবারে আছে। বলতে পারিস ওটাই ওর সেকেন্ড হোম। জনসম্মুখে সে একজন সমাজ সেবক, সফল ব্যবসায়ী। নো ক্রিমিনাল রেকর্ড, নো পাস্ট হিস্ট্রি, একদম নোবেল দেওয়ার মতো ক্লিন ইমেজ। ওর যত রকমের 2 নম্বরী কাজ, লাইক আর্মস সাপ্লাই, চোরাচালান, হিউম্যান ট্রাফিকিং, সব কিছুই বেনামি। অদ্ভুত ব্যাপার কি জানিস আমি, ফ্রারদিন আঙ্কেলি প্রথম ওর বিরুদ্ধে কাশ্মীর হাইকমিশনে বেশ কিছু এভিডেন্সের বেসিসে পিআইএল দায়ের করে মামলা করেছিল।
এতটুকু বলেই সীমান্তের দিকে তাকালো প্রান্তিক। দেখলো ফাইলের দিকে মনোযোগ দিয়ে বাম হাতে কলমের ডট প্রেস করে চলেছে সীমান্ত। তার মুখের নিরুত্তাপ গম্ভীরতা ভেদ করা সম্ভব হলো না প্রান্তিকের। সে আবারও বলে উঠল, সিদ্দিকের বাবা ছিল। বাপদাদার গল্প পরে শুনব, আগে বল এই শালার পিণ্ডি কিভাবে চটকাবো। শ্রেয়ানের কথায় বিরক্ত হয়ে তাকালো প্রান্তিক। তৎক্ষণাৎ ওর মাথায় গাঁটটা বসিয়ে দিল মূল। শ্রেয়ান ব্যথায় কুকিয়ে ওঠে, মাথায় হাত দিয়ে কটমট করে মনের দিকে তাকাতেই সীমান্তের ইশারায় প্রান্তিক একটা 3D ম্যাপ দেখিয়ে আবার বলা শুরু করলো, সো গাইস, এই হলো সিদ্দিকের সাম্রাজ্য আর এই হলো নূরমহল। নূরমহলের সামনে দিয়ে এই বড় রোডটা একদম হাইওয়েতে গিয়ে মিশেছে। এটা তো আগের দিনই দেখলি। তো মহলের মেইন বিল্ডিং থেকে ডান দিকে লাগোয়া একটা লাইব্রেরি, যেটা বারান্দা দিয়ে সরাসরি মহলের সাথে যুক্ত হয়েছে। এপাশের লম্বালম্বি বিল্ডিংটা স্টাফ কোয়ার্টার। এর কয়েক মিটার দূরে একটা পুরনো গোরাশাল। মহলের পেছনে বেশ কিছু বাগান, আর ঠিক এই পথ ধরেই ওদের শেষ সীমানাটা জঙ্গলের মাঝে গিয়ে নদীর সাথে মিশেছে। এটা অবশ্য আমাদের সেফ রুট হতে পারে, কিন্তু পুরো এলাকা জুড়ে কয়েক লেয়ারের সিকিউরিটি সিস্টেম আছে। প্রথমে ওয়েল ট্রেন্ড গার্ড, এরপর প্রফেশনাল মেল ফিমেল বডিগার্ড। এই টাইট সিকিউরড নেটওয়ার্ক এরিয়ার ভেতর বাইরের একটা ড্রোনও চলবে না। এদের মেনটেন করে সিদ্দিকের ছায়ার সঙ্গে জাফারুল্লাহ। সিদ্দিকের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় বাধা এই হারামিটা। বলতে বলতে ক্ষোভের দৃষ্টিতে স্ক্রিনের ছবিটার দিকে তাকালো প্রান্তিক। কাঁচা পাকা বাবরি চুলের মাঝবয়সী চেহারার ধূর্ত চাহনি খুব মনোযোগ দিয়ে দেখে চলছে একজোড়া ধূসর চোখের অনুসন্ধানী দৃষ্টি। প্রান্তিক এবার জাফরের পাশের ছবিতে ক্লিক করে বলে চলল, জাফরের ছেলে এই জুলফিকার, বাপের পরে সিদ্দিকির সবচেয়ে ওয়াফাদার কুত্তা, আর সিদ্দিকির ছেলের ফুল টাইম বডিগার্ড। অতপর স্ক্রিন জুড়ে ভেসে উঠল 30 বছরের এক পুরুষের ছবি। সাদা পাঞ্জাবির উপর ডার্ক ব্লু ওয়েস্টকোট পরিহিত পরিপাটি এক সুদর্শন চেহারা। ছোট ছোট পরিপাটি চুল, শুভ্র দুগালে ঘন কালো দাড়ি, খাড়া নাক আর পুরো ঠোঁটের এক মার্জিত চেহারা। সোনালি ফ্রেমের চামড়ার আড়ালে চোখ দুটোই কিঞ্চিত নমনীয়তার ছাপ। চেহারায় এতটাই মিল যে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এটাই সিদ্দিকের একমাত্র ছেলে নওয়াজ রওশন সিদ্দিকী। এ তো মনে হচ্ছে সিংহের গুহায় ঢোকার মতো ব্যাপার ভাই। এখন তাহলে নূরমহলে এন্ট্রি নিবি কিভাবে? দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাম হাতে কপাল ঘষতে ঘষতে কিছু ভাবতে শুরু করলো সীমান্ত। অতপর মুখ থেকে একটা বিরক্তি সূচক চ শব্দ করে বলল, মোর মোর অ্যান্ড মোর। আমার আরও ইনফরমেশন চাই। আমাদের স্নাইপার টিমকে অ্যাক্টিভেট করি স্যার। তানিয়ার কথায় নীরবে অসম্মতি জানিয়ে ভাবনায় ডুব দিল সীমান্ত। তখনই কিছু মনে পড়ায় প্রান্তিক উত্তেজিত কণ্ঠে বলল, ওহ, আরেকটা কথা সেমি, রওশন সিদ্দিকী এখন বাংলাদেশে আছে। অর এনি আপডেট? প্রান্তিক দুদিকে মাথা ঝুঁকিয়ে না বলতেই সীমান্ত এক মুহূর্তে ভেবে বলল, মন, এদের নামে কোনো ফ্লাইট বুকিং হয়েছে কিনা দেখ। মন্তাসা ঝটপট কম্পিউটারে টাইপিং শুরু করলো। অতপর অবাক কণ্ঠে বলল, হ্যাঁ আছে, 2 দিন পর রওশন সিদ্দিকী নামে কলকাতা থেকে শ্রীনগরের ফ্লাইট বুকড হয়েছে। গ্রেট। প্রাণ, মন, বাড়ি যেতে চাইছিলিস না? 2 দিন সময় দিলাম, যার যা ইচ্ছে করে নে। তারপর আমাদের তৃতীয় দিনটা হবে নূরমহলে। সীমান্তর কথায় সবাই আশ্বস্ত হলো। অতপর তারা আবারও নিজেদের মধ্যে আলোচনায় লেগে গেল। কেবল একজোড়া ধূসর চোখে শীতল দৃষ্টি প্রজেক্টরে থাকা ছবিতে স্থির হয়ে রইল। শুনছিলেন চারুলতার লেখা বেগম জাহান গল্পের সিজন 2 থেকে পর্ব 5 এবং 6। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।